শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। প্রতিদিনের মতোই স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের 3 তলা বাড়ির সন্ধান পাওয়া সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা ওরফে সুরেন্দ্র কুমার সিনহা এবং তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বৃহস্পতিবার 31 মার্চ সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় 1-এ উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে দুদক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেছেন, এস.কে. সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করতেন। তাদের আমেরিকার নিউ জার্সি এলাকায় $2,80,000 নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেছেন তিনি, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4 এবং 4-এর 2 এবং 4-এর 3 ধারায় 1947 সালের দুর্নীতি প্রভাব আইনের ধারায় অপরাধ হওয়ায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। দুদকের মামলার এজাহারে বলা হয়েছে $2,80,000 অর্থাৎ প্রায় 2.5 কোটি টাকা দিয়ে সিনহা তার ভাইয়ের নামে বাড়িটি কিনেছেন। 2018 সালের 12 জুন এই বাড়িটি কেনা হয়, যার ঠিকানা 179 জ্যাপার স্ট্রিট, পিটারসন, নিউ জার্সি। এস.কে. সিনহা প্রধান বিচারপতি থাকার সময় অপরাধলব্ধ অর্থ হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করেছেন। পরে তার ছোট ভাই অনন্তর অ্যাকাউন্টে এসব অর্থ ট্রান্সফার করা হয়। এছাড়া আরও বলা হয়েছে, এস.কে. সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহা আমেরিকায় ডেন্টিস্ট হিসেবে কর্মরত। আমেরিকার একটি ব্যাংক থেকে 30 বছরের জন্য $1,88,750 ঋণ নিয়ে $1,45,000 দিয়ে তিনি একটি বাড়ি কিনেছেন। 2018 সালের 12 জুন $2,80,000 নগদ অর্থ দিয়ে তিনি আরেকটি বাড়ি কিনেছেন। 2018 সালের 11 এপ্রিল থেকে 20 জুন পর্যন্ত নিউ জার্সির পিটারসনে অবস্থিত ভ্যালি ন্যাশনাল ব্যাংকে অনন্ত কুমার সিনহার অ্যাকাউন্টে $1,96,458 জমা হয়েছে। এদিকে এরই মধ্যে ঋণ জালিয়াতি অর্থ পাচারের মামলায় সাবেক এই প্রধান বিচারপতির 4 ও 7 বছরের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে ঋণ জালিয়াতির মামলায় 4 বছরের, অর্থ পাচারের মামলায় 7 বছরের কারাদণ্ড হয়েছে তার। 2021 সালের 7 অক্টোবর ক্ষমতার অপব্যবহার করে রাজকীয় প্লট বরাদ্দ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস.কে. সিনহার বিরুদ্ধে আরও একটি মামলার তদন্ত মামলা চলছে। মামলা তার বিরুদ্ধে 7 কোটি 14 লাখ টাকার সম্পদ বেনামে অর্জন করেছে বলে অভিযোগ আনা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে আজ বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ জুনাইদ আহমদ নামে 24 বছর বয়সী এক পর্যটকের মৃত্যু ঘটেছে। তিনি নেত্রকোনা জেলার বরুণা গ্রামের মোহাম্মদ নিয়ামুল কবিরের ছেলে। জুনাইদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল 3টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী সাদা পাথর বেড়াতে আসেন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে প্রচণ্ড স্রোত জুনাইদ আহমদ পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে বিকাল 4টায় তার লাশের সন্ধান পান এবং লাশ উদ্ধার করেন। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাহিরপুর সীমান্তে আবার শাহ আরেফিনের আস্তানায় ওরসকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে। 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ আরেফিন রহমতুল্লাহি আলাইহি 3 দিনব্যাপী ওরস মঙ্গলবার 29 মার্চ সকাল থেকে শুরু হয়েছে, শেষ হবে আগামী শুক্রবার 1 এপ্রিল। মহামারী করোনার কারণে গত 2 বছর বন্ধ ছিল এই ওরস। পরিস্থিতি স্বাভাবিক হয় অন্য বছরের তুলনায় এবছর দ্বিগুণ মানুষ হয়েছে। সরেজমিনে দেখা যায়, এই ওরসকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় লাখ লাখ নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ বনিতার সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাগল, ফকির, ভক্ত, সাধক সহ স্থানীয়রা এসেছেন। অপরদিকে ভক্তরা মনের বাসনা পূরণ করার জন্য হাঁস, মুরগি, ছাগল, নগদ অর্থ এবং স্বর্ণ দান করছেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানিয়েছেন, ওরস আস্তানায় পুলিশ, বিজিবি, র্যাব সদস্যদের সমন্বয়ে মেলা প্রাঙ্গণে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারিও রয়েছে। মেলা প্রাঙ্গণে এখনো পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনার সন্ধান পাওয়া যায়নি। সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের সতর গ্রামের আনোয়ারুল মাদ্রাসার মুফতাহিমের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার 31 মার্চ সিলেট জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন আয়োজন করে এই অভিযোগ করেছেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। বেলা 2টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নুরুল ইসলামের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য রুকনুজ্জামান চৌধুরী। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের এলাকার দিন শিক্ষা বিস্তারের লক্ষ্যে স্থানীয়রা 1986 সালে আনোয়ারুল উলুম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ বিদেশের দানশীল ব্যক্তিরা নানাভাবে ব্যাপক সাহায্য সহযোগিতা করে আসছেন। শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনায় অবদান রাখছেন তারা। দীর্ঘ 35 বছর ধরে মাদ্রাসাটির মুফতাহিমের
প্রধান শিক্ষক এবং পরিচালকের দায়িত্ব, যিনি পালন করে আসছেন সদর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল সত্তার। কিন্তু তার দায়িত্বকালের শুরু থেকে এখনো পর্যন্ত কোনো আয়বের হিসাব ম্যানেজিং কমিটিকে দেননি তিনি। সম্প্রতি স্থানীয়দের জোর দাবিতে বর্তমান ম্যানেজিং কমিটি তার কাছ থেকে সবকিছুর হিসাব চাইলে নানা টালবাহানা করে হিসাব দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। এর জের ধরে গত 26 ফেব্রুয়ারি মাদ্রাসার একটি বৈঠকে অনুসারীরা ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যান্য সদস্যদের উপর হামলা করেন। এই সংবাদ সম্মেলনে মুহতামিম আব্দুল সাত্তারের বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে রুকনুজ্জামান চৌধুরী জানিয়েছেন, মাদ্রাসাটিতে মুহতামিম তার ছেলে, নাতনি সহ তার পরিবারের 6 জন সদস্যকে চাকরি দিয়েছেন। মাওলানা ফখরুল ইসলাম আরও বলেন, তার বাবা এবং তিনি নাজিমউদ্দিন কুতুব মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ। তার বাবা জীবনটাই শেষ করে দিয়েছেন এই মাদ্রাসার জন্য। নুরুল ইসলাম তার অনুসারীরা মাদ্রাসার টাকা আত্মসাৎ করেছে, তাদের জন্য পারছে না, তাই তারা পথের কাটা হওয়ায় তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার বীরহাতুর গ্রামের মিনা বেগম নামে 3 সন্তানের জননী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি গ্রামের কামাল আহমদের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে আজ বৃহস্পতিবার সকাল 10টায় বসত সংলগ্ন একটি ঘরে গলায় দড়ি বেঁধে তিনি আত্মহত্যা করেন। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার মিনা বেগম তার ছেলেকে স্কুলে পাঠিয়ে এবং মেয়েকে থালা বাসন ধুতো করে খালার ঘরে দিয়ে এসে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম গিয়ে লাশটি উদ্ধার করেছে। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজারের কোলাউড়ায় এক দিন মজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কর্মধার পাহাড়ি এলাকার ছড়া থেকে সিরাজ মিয়া নামে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সিরাজ উপজেলার কর্মধার ইউনিয়নের পূর্ব টাট্টুলি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। জানা যায়, দিনমজুর সিরাজ প্রতিদিনের মতোই বুধবার সকালে কাজের উদ্দেশ্যে বের হলে রাতে আর বাড়িতে ফিরে যাননি। সন্ধ্যা 7টার দিকে কর্মধার ইউনিয়নের ইহাছড়া খাসিয়াপুঞ্জির নিচে একটি ছড়ায় স্থানীয়রা তার লাশ দেখতে পান। পরে কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের নেতৃত্বে একটি দল রাতে তার লাশটি বাসায় নিয়ে যায়। এই ব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয়ভূষণ রায় বলেছেন, সিরাজের লাশ উদ্ধার করার পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর তারা নিশ্চিত হয়ে মৃত্যুর কারণটি বলতে পারবেন। হবিগঞ্জের আজমিরিগঞ্জে ইজি বাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 4টি বসতঘর এবং 5টি টমটম ইজি বাইক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডের ঘটনা যত তাদের 20 লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার 30 মার্চ রাতে 9:30টার দিকে আজমিরিগঞ্জ পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের আবু শালেকের বাড়িতে ছোট একটি ইজি বাইকের গ্যারেজ রয়েছে, সেখানে গ্রামের বেশ কয়েকটি টমটম ইজি বাইক চার্জ দেওয়া হয়। বুধবার রাতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুন ধরে যায়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সব দিকে। এতে করে 4টি বসতঘরও পুড়ে ছাই হয়ে গিয়েছে। বানিয়াচং ফায়ার সার্ভিসের টিম লিডার ফয়েজ আহমদ জানিয়েছেন, আগুনের সংবাদ পাওয়া মাত্রই সেখানে গিয়ে তারা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। 4টি ঘর পুড়ে গেলেও প্রায় 15 লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার আইনে 20টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে 1,12,200 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শেখ মইনুল ইসলাম মইন মাধবপুর পৌর শহরে এই অভিযানটি পরিচালনা করেছেন। এ সময় ওজনে কম দেওয়া, পণ্যের অতিরিক্ত দাম রাখা, রাস্তা বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে 20টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ওই 20টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে 1,12,200 টাকা জরিমানা করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন থানার এসআই অনেক দেব সহ পুলিশ ও আনসার সদস্যরা। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিকে নিয়ে ডিএমপি কমিশনারের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি আজ বৃহস্পতিবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি এলাকায় অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে রিজভি বলেন, সরকারের এবং প্রশাসন একাকার হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বর্তমান প্রশাসন তা সরকারের কথাবার্তায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন জাসাস মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শওকত আজিজ এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল জুবাইর বাবু সহ বিভিন্ন মানুষ। খুলনার ফুলতলা উপজেলার একটি কলেজের সামনে এসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে উপজেলার ফুলতলা কলেজে এই ঘটনাটি ঘটেছে। নিহত আলিফ হোসেন ওই কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সে উপজেলার কসবা গ্রামের আবু তাহেরের ছেলে। ফুলতলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলছেন, বৃহস্পতিবার 12:30টার দিকে আলিফ হোসেন কলেজের প্রধান ফটকের পাশে দাঁড়িয়েছিলেন। এই সময় কয়েক যুবক মোটরসাইকেলে করে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শিক্ষার্থীরা দ্রুত আলিফকে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানে যাওয়ার পথেই সে মৃত্যুবরণ করে। শেরপুরে নিজ কলেজের শিক্ষার্থীকে বাসায় এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষক সহ 3 জনের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম জুবায়ের হোসেন।
তিনি শেরপুর নকলাই উপজেলার চৌধুরী সবরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক। অপর দুজন শেরপুর শহরের গৌরীপুর মহল্লার লুৎফুর রহমান এবং আবু রাহাত। শিক্ষক জোবায়ের জেলার শ্রীবর্দী উপজেলার রানীশিমুল ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক সুরুজ্জামানের ছেলে। জোবায়ের এক সন্তানের জনক। অভিযুক্তদের মধ্যে ওই শিক্ষক এবং লুৎফুর রহমানকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। অপরজন পলাতক। আজ দুপুরে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের পৌর এলাকায় গণধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে কলেজ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবারে চলে যাচ্ছে খেলার খবরে। তাসকিনের করা টেস্টের প্রথম বলটি ছিল ফুল টস, যাতে 4 মেরেছেন এলগার। প্রথম 2 ওভারে তাসকিন দিয়েছেন 12 রান, পরে কিছুটা ফিরে এলেও দক্ষিণ আফ্রিকার জন্য বড় হুমকি হতে পারেনি। এলগার 50 পেয়েছিলেন। 76 বলে 60 রান নিয়ে ব্যাটিং করেছেন তিনি। ইবাদত 7 ওভারে দিয়েছেন 39 রান এবং তাসকিন 9 ওভারে 31, খালেদ 5 ওভারে 15। অবশেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে গতিতে ব্যাট করতে থাকা প্রোটিয়া অধিনায়ক ওপেনার ডিল এলগারকে ফিরিয়ে ব্রেকথ্রু আনলেন খালেদ আহমদ। 34 ওভারে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত 66 রানে বিদায় নেন এগলার। পরের ওভারেই থিতু হয়ে থাকা আরেক ওপেনার সারেন এরউইকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। 102 বলে 41 রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। এর আগে 2 ম্যাচ টেস্টের সিরিজে প্রথমটিতে বৃহস্পতিবার ডারবানের কিংস্টমে জিতে টেস্টে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ এবং দলের অধিনায়ক মুমিনুল হক। এই টেস্টে বাংলাদেশ একাদশে নেই ওপেনার তামিম ইকবাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। করোনায় আবারও মৃত্যুশূন্য দিন দেখা গেল দেশে। গত 24 ঘন্টায় একজনেরও মৃত্যু হয়নি। এই সময় করোনা শনাক্ত হয়েছে 73 জনের এবং গতকাল 72 জনের করোনা শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল 2 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 9,370টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার 0.78। আগের দিনই হার ছিল 8.9। 24 থেকে 27 মার্চ পরপর 4 দিন দেশে করোনা ভাইরাসে কেউ মারা যাননি। পরের 3 দিনে করোনায় 4 জনের মৃত্যু ঘটেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে এখনো পর্যন্ত দেশে 19,51,577 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 18,81,304 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 844 জন। প্রতি 100 জনের সুস্থতার হার 96.40। এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 29,122 জন। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্তের হার 15,000-এর উপরে উঠেছিল। 3 ফেব্রুয়ারি পর্যন্ত তা 10,000-এর উপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত এবং শনাক্তের হার কমছে। দেশে করোনার সংক্রমণ কমে আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং তুলে নেওয়া হয়েছে সব ধরনের বিধিনিষেধ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।